দেশের সীমান্ত জেলায় করোনার লাগামহীন সংক্রমণ বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের সংখ্যা। লকডাউন বাস্তবায়নের সমন্বয়হীনতায় বাড়ছে ঝুঁকি। যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করা না যায়, ওই জেলাগুলো থেকে পার্শ্ববর্তী জেলায় সংক্রমণ যাবে, অন্যান্য জেলায় সংক্রমণ যাবে, রাজধানীতে সংক্রমণ আসবে। সীমিত লকডাউন চালু রাখতে হবে। ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে হ্রাস অফ পেশেন্ট হবে সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালের নেই। কোভিডে বিপর্যস্ত ভারতে এবার গ্রিন ফ্যাঙ্গাস শনাক্ত। ডেল্টা ধরন রুখতে কোভিড শিল্ডের টিকা 61% কার্যকর, দাবি গবেষকদের। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে ঘরের মালিক হবে আরও 54,000 গৃহহীন পরিবার। মিলবে কর্মসংস্থানও। 20 জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতুর কাজ 95% শেষ, সার্বিক অগ্রগতি 85%। আগামী 31 অক্টোবরের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা। ভরা মৌসুমে রাজশাহীতে পড়ে গেছে আমের দাম, পাইকার ও ব্যাপারী না আসায় কারণ, বলছেন ব্যবসায়ীরা। লোকসান তোলা নিয়ে দুশ্চিন্তা। বিভেদ থাকলেও যুক্তরাষ্ট্র রাশিয়ার শীর্ষ বৈঠক ফলপ্রসূ, দাবি বাইডেন পুতিনের। অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা চালাতে সম্মত, সম্পর্ক উন্নয়নের আশা। সীমান্ত এলাকায় করোনা সংক্রমণের লাগাম টানতে না পারলে আরও চড়া মূল্য দিতে হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় লকডাউন আর হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পিত না হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তারা। এই অবস্থায় তাদের মতে টেস্ট, আইসোলেশন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা জরুরি। ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে সীমান্তবর্তী জেলাগুলো ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। নমুনা পরীক্ষা অনুযায়ী ঢাকায় শনাক্তের হার 4% থেকে বেড়ে 7%, সার্বিক শনাক্তের হার 13 থেকে 14%। লকডাউন হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আছে ধীরগতির অভিযোগ, আছে সমন্বয়হীনতার অভাব, যা সীমান্তবর্তী জেলার পাশাপাশি এর আশেপাশের জেলাকেও ঝুঁকির মধ্যে ফেলছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। জেলায় সিভিল সার্জনের জায়গায় যখন ডিসি মহোদয়রা এই দায়িত্ব পালন করেন, তারা যেহেতু টেকনিক্যাল পার্সন না, অনেক সময় তারা এটা গুরুত্ব সেভাবে বুঝতে না পারা সমস্যা দাঁড়ায়। যদি সংক্রমণ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে একদিকে যে একরকম ওখানকার লোকজন ঝুঁকিতে পড়বেন, তাদের অসুস্থতা সংখ্যা বেড়ে যাবে, মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। পাশাপাশি ওই জেলাগুলো থেকে পার্শ্ববর্তী জেলায় সংক্রমণ যাবে, অন্যান্য জেলায় সংক্রমণ যাবে, রাজধানীতে সংক্রমণ আসবে। এমন বাস্তবতায় নমুনা পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই বলেই মনে করেন তারা। এই সময়টাতে আমাদেরকে আইদার টেস্ট, আইসোলেশন যতটুকু সম্ভব বাড়াইতে হবে, সাথে হচ্ছে সীমিত লকডাউন চালু রাখতে হবে। ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে হ্রাস অফ পেশেন্ট হবে সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালের নেই। মিনিমাম যতটুকু সম্ভব ওটুকু চলাচল করতে দিয়ে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে পারলে এই সংক্রমণটা আস্তে আস্তে হবে। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের এই হার দেশে তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে আজ থেকে 7 দিনের কঠোর বিধি নিষেধ জারি করেছে প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাব তার কাছে। বকুল। ধন্যবাদ ইমদাদ। আপনি জানেন যে উত্তরের যে জেলা ঠাকুরগাঁও, এই জেলাতেও কিন্তু হু হু করে করোনার যে রোগীর সংখ্যা তা কিন্তু বৃদ্ধি পেয়েই যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালে প্রতিনিয়তই কিন্তু উপসর্গ নিয়ে শত শত রোগী ভিড় করছে তাদের করোনা পরীক্ষার জন্য। আমরা যদি একটু তথ্য দিয়ে বলি যে গত 24 ঘন্টায় আমাদের এই হাসপাতালে, সদর হাসপাতালে অর্থাৎ টোটাল যে জেলার যে সাধারণ মানুষের যে নমুনা পরীক্ষা করা হয়েছে তা 93টি, এতে নতুন করে আক্রান্ত হয়েছে 47 জন।
আর যার শনাক্তের হার 50.53%। এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু গত দুদিন ধরে চলছে এই ঠাকুরগাঁয়ে করোনা শনাক্তের হার। তবে এই অবস্থাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল একটি জরুরি সভা করেছেন। সেই সভায় কিন্তু একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। আজকে থেকে আগামী 7 দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছেন। এই অবস্থায় আমরা বলতে পারি যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন, জেলায় সব ধরনের দোকানপাট বিকেল 5টার পর থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত বন্ধ থাকবে এবং 1 সপ্তাহ জেলার যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলো বন্ধ থাকবে এবং হোটেল রেস্তোরাঁর ক্ষেত্রেও কিন্তু বিকেল 5টার পর থেকে পরদিন 10টা পর্যন্ত বন্ধ থাকবে। আর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে কঠোর নজরদারিতে আনা হবে। তবে আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি, ঠাকুরগাঁয়ের যে জনসাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সত্যিকার অর্থে এখনও সচেতন নয়। আর সেই কারণেই করোনা সংক্রমণের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির কথা বলা হয়েছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সবশেষ। ঠাকুরগাঁও থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। ভারতে কোভিড রোগীদের মধ্যে এবার গ্রিন ফ্যাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মধ্যপ্রদেশে করোনা থেকে সেরে ওঠা এক ব্যক্তি ভয়াবহ এই গ্রিন ফ্যাঙ্গাসে সংক্রমিত হন বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনার মধ্যেই গ্রিন ফ্যাঙ্গাসকে নতুন উদ্বেগ বলছেন তারা। এদিকে করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে কোভিশিল্ডের টিকা 61% কার্যকর বলে জানিয়েছেন গবেষকরা। করোনায় বিপর্যস্ত ভারতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস। ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাসের পর এবার দেশটিতে গ্রিন ফাঙ্গাস শনাক্ত হয়েছে। মধ্যপ্রদেশে করোনা থেকে সেরে ওঠা 34 বছর বয়সী এক ব্যক্তি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হন বলে জানিয়েছেন ইন্দোরের চিকিৎসক ডাক্তার রবি দোষী। ভারতে এটিই প্রথম গ্রিন ফাঙ্গাসে আক্রান্তের ঘটনা। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণার মধ্যেই নতুন এই ফাঙ্গাস শনাক্ত হওয়ায় চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। চিকিৎসকরা বলছেন, করোনা মহামারী ও ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণের মধ্যে গ্রিন ফাঙ্গাস পরিস্থিতি আরও জটিল করতে পারে। তবে এটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেও জানিয়েছেন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বক্ষব্যাধি বিভাগের প্রধান চিকিৎসক রবি দোষী। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের মতো নাক থেকে রক্ত ঝরা, জ্বর এই উপসর্গের পাশাপাশি রক্তে এই ছত্রাক ছড়িয়ে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানিয়েছেন, সংক্রমণের স্থান ও রঙের উপর ভিত্তি করে মূলত এই ফাঙ্গাসের নামকরণ করা হয়। ব্ল্যাক ফাঙ্গাসের তুলনায় হোয়াইট ফাঙ্গাস অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে গ্রিন ফাঙ্গাসের ভয়াবহতা নিয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে করোনার পাশাপাশি কোভিডের বিভিন্ন ধরন, বিশেষ করে ভয়াবহ ডেল্টা ধরনের সংক্রমণের কারণে টিকার কার্যকারিতা নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। এ অবস্থায় করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে লড়াইয়ে টিকার কার্যকারিতা নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। গবেষণায় বলা হয়, করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা কোভিশিল্ডের 61% সুরক্ষা দিতে সক্ষম, আর 2 ডোজ টিকা 65% কার্যকরী। ওমর ইনান, সময় সংবাদ। মুজিব বর্ষে কেউ থাকবে না গৃহহীন, এই অঙ্গীকার বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে দেশ। সরকারের আশ্রয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে সারা দেশে আরও প্রায় 54,000 গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর। পাশাপাশি অসহায় মানুষগুলোর কর্মসংস্থানে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। আগামী 20 জুন ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকগঞ্জ ও গোপালগঞ্জ ঘুরে বিস্তারিত তুলে এনেছেন সহকর্মী রাশেদ বাপ্পি। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া। নদীর নাম মধুমতি, তার তীর জুড়ে এমনই জীবনের জয়গান। শিশুর উচ্ছলতা আর দুরন্তপনায় ভরা আগামীর উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। বন্ধুদের সঙ্গে সোহান আর তুহিন যখন দুরন্তপনায় মত্ত, তখন দুপুরের রান্নায় ব্যস্ত সময় পার করছেন মা পুতুল আক্তার। একটা সময় আশ্রিত জীবন কেটেছে অন্যের বাড়িতে কাজের বিনিময়ে, ছিল না কোনো সামাজিক মর্যাদা কিংবা স্বীকৃতি। দুঃসহ সেই জীবন ছেড়ে পুতুল আজ স্বপ্ন দেখছেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের। স্কুলও নাই, এখানে মসজিদও নাই। এখন যদি কোনো পরিবেশ হয়
কত আশা আছে এদের মানুষ করবো। গোপালগঞ্জের হরিদাসপুরে মধুমতির তীর ঘেঁষে গড়ে তোলা আশ্রয় প্রকল্পে মোট ঘরের সংখ্যা ১০০টি। প্রথম পর্যায়ে উলপুর ইউনিয়নের ৪০টি পরিবার পেয়েছে জমিসহ ঘর, আর দ্বিতীয় দফায় ঘর পাচ্ছে হরিদাসপুর ইউনিয়নের প্রায় ৬০টি পরিবার। পরের বাড়ি থাকলে তো কিছুই করা যায় না, এখন নিজের যখন আল্লাহ দিচ্ছে হবে তখন তো হাঁস মুরগিও পুষ্টি করবো, ছেলে সন্তানরাও ভালো থাকবে, নিজেরাও ভালো থাকবে। মানিকগঞ্জের শিবালয়ের শামেলা বেগম জীবনের ৫০টি বছর কেটেছে অন্যের বাড়িতে ভাসমান। স্বামী মদিন মিয়াকে নিয়ে অনেক চেষ্টা করেও পারেননি জীবনের চাকা ঘোরাতে, পারেননি ৪ সন্তানকে একটি স্থায়ী ঠিকানা দিতে। তবে আজন্ম লালিত সেই স্বপ্ন এবার পূরণ হওয়ার পথে। আমার তো বাড়িঘর নাই, আমার কেউ খাতা দিত, কেউ ওলে মারতো। ঘরের মধ্যে পায়খানা আছে, কল আছে, 2টা রুম আছে। সরকারের আশ্রয় প্রকল্পের দ্বিতীয় ধাপে এবার ঘর পাচ্ছেন প্রায় ৫৪,০০০ পরিবার, যেখানে থাকছে 2টি শোবার ঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেট। এই যে অসহায় মানুষ ঘর পাচ্ছেন, মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন, এরপরে তারা স্বপ্ন দেখবেন, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করবেন, পরিকল্পনা আনবেন, যার ফল এই মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে আগামী 20 বছর 50 বছরের ভিতরে আমরা পেতে থাকবো। আগামী 20শে জুন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রঙিন টিনের চালা ও কংক্রিটের তৈরি এই ঘরগুলো অবহেলিত বঞ্চিত মানুষগুলোকে দেখাচ্ছে এক সুন্দর জীবনের স্বপ্ন। মাথা গোঁজার ঠাঁই পাওয়ার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কাজ করে সমাজের মূলধারায় সম্পৃক্ত হবেন তারা, পাশাপাশি দেশের অর্থনীতিতেও রাখবেন অবদান। গোপালগঞ্জের হরিদাসপুর থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতুর কাজ ৯৫% শেষ হয়েছে। কয়েক মাসের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার চেষ্টা চলছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানালেন প্রকল্প পরিচালক। সড়ক ও জনপথ বিভাগ বলছে সেতুটি নান্দনিক রূপে তৈরি করা হচ্ছে। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। পায়রা নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2016 সালের 24 জুলাই। 5 বছরে 3 দফায় মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় দফায় মেয়াদ শেষ হবে এই বছরের 31 অক্টোবর। তার আগেই নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার চেষ্টা চলছে। মূল সেতুর কাজ শেষ হয়েছে 95%, আর ব্রিজের সার্বিক অগ্রগতি 85%। বাকি কাজ দ্রুত শেষ করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। করোনাকালীন সময়ে শত বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের ঠিকাদার কনসালটেন্ট সহ আমাদের সর্বপর্যায়ের কর্মকর্তা কর্মচারী প্রকল্পের কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের কন্ট্রাক্টরের মেয়াদ আছে অক্টোবর পর্যন্ত, আমরা কন্ট্রাক্টরকে আগে শেষ করার জন্য আমরা টার্গেট দিয়েছি। সেতুটি দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। লঞ্চ চলাচলের জন্য ভার্টিক্যাল ক্লিয়ারেন্স এবং হরিজন্টাল ক্লিয়ারেন্স বেশি রাখতে হয়। এই বেশি রাখার জন্যই আসলে এটা একটা বিশেষ টেকনোলজি। সেতুর দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার, প্রস্থ প্রায় 20 মিটার। 4 লেন বিশিষ্ট এই সেতুর অ্যাপ্রোচ সড়ক প্রায় 1300 মিটার। প্রকল্প ব্যয় 1447 কোটি টাকা। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান এটি নির্মাণ করেছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ভরা মৌসুমে বাড়তি দামে অস্থির নওগাঁর চালের মোকাম। সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পাইকারি চাল বাজারে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি। ধন্যবাদ এমদাদ। গেল জুনের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ধীরে ধীরে বাড়ছিল চালের দর, কিন্তু এখন এই চালের দর কেজি প্রতি 5 থেকে 6 টাকা মানে বেড়েছে এখানে এই নওগাঁর মোকামে। তবে হঠাৎ করে কিন্তু এরকম একটি চালের দর স্বাভাবিকভাবে ক্রেতাদের অনেকটা অস্বস্তিতে ফেলেছে। প্রতি কেজি চাল, চিকুন চালের দরটা কিন্তু 6 টাকা, প্রকারভেদে 60 টাকা পর্যন্ত এখানে বেশি লক্ষ্য করছিলাম খুচরা বাজারে। তো এই বাজার ব্যবস্থা কিন্তু মিলাররা যে বিষয়টি বলছেন যে এবছর ধানের দরের জায়গাটা কিছুটা বেশি হওয়ার কারণে পাইকারি পর্যায়ে চাল কিন্তু কিছুটা বেশি দরে তাদের বিক্রি করতে হচ্ছে। তো সাধারণ ক্রেতারা বলছেন আসলে একটা ভর মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু চালের এরকম একটি আকস্মিক দর বৃদ্ধি কোনোভাবেই তারা আশা করতে পারছে না। এক্ষেত্রে তারা বাজারটাকে মনিটরিং এর আওতায় আনার দাবি জানিয়ে আসছেন বাজারে। তবে আমরা এখানে যেটা লক্ষ্য করছিলাম, খুচরা বাজারে যে চালটা বিক্রি হচ্ছে মোটা হাইব্রিড জাতের চাল, এই চালটি বিগত 15 দিন বা 10 দিন আগে বিক্রি হচ্ছিল 42 টাকা বা 43 টাকা, সেই চাল কিন্তু এখন 46 টাকা। অন্যদিকে সরু জাতের যেসব চাল রয়েছে, নাজির, জিরা, কাটারি ভোগ, এই চালগুলো কিন্তু 55 টাকা থেকে 60 টাকার মধ্যে কিন্তু ওঠানামা করছে কেনাবেচা।
খুচরা পর্যায়ে এরকম একটি বাজার ব্যবস্থার জন্য খুচরা ব্যবসায়ীরা আসলে দুষছেন পাইকাররা আবার অন্যদিকে কিন্তু তারা নানা অজুহাত দেখাচ্ছেন এরকম একটি দর। তারা বলছেন যে এবছর ধানের দর কিছুটা বেশি দরে তাদের কিনতে হচ্ছে এবং মজুত প্রক্রিয়া নিশ্চিত করার কারণে কিন্তু চাল সরবরাহের ক্ষেত্রে কিছুটা বেশি দরে তাদের বিক্রি করতে হচ্ছে, এর ফলে বাজারে একটা প্রভাব পড়েছে। তবে এই জেলা থেকে কিন্তু এবছর প্রায় 12 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে বুড়ো মৌসুমের, এবং এই ধান কিন্তু সারা দেশের মোকামগুলোতেই সরবরাহ করা হয়ে থাকে। তো ব্যবসায়ী পর্যায়ে কিন্তু যে বিষয়টি বরাবরই বলার চেষ্টা করছেন যে চালের এরকম একটি ঊর্ধ্বমুখীর মূল কারণ কিন্তু একদিকে বাজার ব্যবস্থা, অন্যদিকে ভোক্তা পর্যায়ে কিন্তু চাহিদা রয়েছে। এসব কারণেই কিন্তু চালের বাজারটা আসলে ঊর্ধ্বমুখী হচ্ছে। তো যে পর্যায়ে যাক না কেন বিষয়টিকে আসলে সাধারণ ক্রেতারা বলছেন যে একটা নজরদারির আওতায় এনে প্রকৃত বাজার ব্যবস্থাটা নিশ্চিত করা হোক, এটা তাদের দাবি। তো এমদাদ এই ছিল নওগাঁর পাইকারি মোকামে চাল কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি। কৃষাপাত ও ল্যাংড়া সহ হরেক জাতের পরিপক্ক আমে সয়লাভ রাজশাহীর আড়তগুলো, অথচ দেখা নেই জেলার বাইরের পাইকার ও ব্যাপারীদের। এতে ভরা মৌসুমেও অব্যাহত রয়েছে আমের দরপতন। ব্যবসায়ী নেতারা বলছেন এ ক্ষতি পুষিয়ে উঠতে না পারলে পথে বসতে হবে আমবাগান মালিক সহ সংশ্লিষ্টদের। রাকিবুল হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজশাহীতে প্রায় 17,000 হেক্টর আমের বাগান এখন পরিপক্ক আমে ভরা। সপ্তাহখানেক থেকে বেড়েছে গরম, প্রায় হচ্ছে বৃষ্টি, তাতে গাছের আম পেকে যাচ্ছে, বাগানেই। এ অবস্থায় রাজশাহীর বানেশ্বর হাটে বেড়েছে আমের যোগান। প্রতিদিন থরে থরে সাজিয়ে আমের শত শত ভ্যান গাড়ি আসছে হাটে। লক্ষণভোগ, ন্যাংরা, খেসাপাত, গোপাল ভোগ, মানে গাছে অতিরিক্ত পেকে গেছে, রাখা যাচ্ছে না। ঝড় না হওয়ার কারণে আম প্রচুর, বাজারে আমদানি বেশি, দামও একটু কম। বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ, এখন আম বেশি পেকে যাচ্ছে, আম রাখা সম্ভব হচ্ছে না বাগানে। গেল বছর প্রাকৃতিক বৈরিতায় ক্ষতিগ্রস্ত হয়েছিল আমের ব্যবসায়ী ও বাগান মালিকরা। এবার তা কাটিয়ে ওঠার স্বপ্ন দেখলেও বাইরের পাইকার সংকটে সে আশায় গুড়ে বালি। লকডাউন চলছে, যার কারণে মানুষ ভয়ে অনেকে আসছে না, আতঙ্ক। বেশি টাকা দিয়ে কিনা হয়েছে গাছ, কিন্তু আপনার আমের দাম ঠিকভাবে পাচ্ছি না। 1400, 1500, 1600, 1700 টাকা পর্যন্ত সেই আমগুলো এখন বর্তমান বাজার হচ্ছে 1000, 1100। ব্যবসায়ী নেতারা বলছেন গত বছরের মতো এবারও ক্ষতি অব্যাহত থাকলে বাগান মালিক ও ব্যবসায়ীরা পথে বসে যাবে। যদি আম ব্যবসাটা না হয় তাহলে দেখা যাবে যে কৃষকরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা হয়তো আর উঠে দাঁড়াতে পারবে না। বাইরের যারা আম ব্যবসায়ী আছেন তারাও যেন আম নিতে পারেন এবং আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে তারাও যেন আমটা সহজভাবে সুষ্ঠুভাবে বেচাকেনা করতে পারে। কৃষি বিভাগের বার্ষিক প্রতিবেদনে বলা হচ্ছে গেল বছর রাজশাহীতে আমের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। 3 নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর বহু এলাকা। এরই মধ্যে পায়রা নদী গর্ভে বিলীন হয়েছে বাজার ও কবরস্থান ছাড়াও সহস্রাধিক ঘরবাড়ি। বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন কয়েক হাজার মানুষ। তাদের দাবি, জরুরি ভিত্তিতে বেড়ি বাঁধ না দিলে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি ও মনির হোসেন বাদরের তথ্য নিয়ে রিপোর্ট। পায়রা, লাউকাঠি ও লোহালিয়া নদীর অব্যাহত ভাঙনে পটুয়াখালীর কয়েকটি গ্রাম এরই মধ্যে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব এসব গ্রামের শত শত পরিবার। সব হারিয়ে তারা অসহায়। এই মুহূর্তে ভাঙন ঠেকাতে বেড়িবাঁধের কোনো বিকল্প নেই। আর আমার কোনো খারাপ জায়গাও নাই। আমাকে যদি এখন কোন স্থান না করে দেন তা আমাকে কোনো উপায় নেই, আমরা নদীর মধ্যে বাঁচতে আছি। আমার বাপ দাদার বাড়ি, বাপ দাদার কবর সব স্থান নদীতে চলে যাইতেছে। আমরা যাই পিরিয়ড লাগে ঠেকছি। লোহালিয়ার হাজার হাজার হেক্টর জমি নদী গর্ভে হারিয়ে গেছে, কোনো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছে না। বর্ষার সিজনের আগে যদি বেরিবারটা করে না দেওয়া হয় তাহলে আমরা সব শেষ হয়ে যাব। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শোনালেন আশার বাণী। এই অর্থ বছরের কার্যক্রমের জন্য আমাদের দরপত্র সহ যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমরা আশা করছি খুব শীঘ্রই সেখানে কার্যক্রম আরম্ভ করব। পটুয়াখালীতে 1345 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় 55 কিলোমিটার, আর 6 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। প্রথম শীর্ষ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান এই দুই নেতা। বুধবার জেনেভায় প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে আলাদা সংবাদ সম্মেলনে কথা জানান তারা। এছাড়া বিতর্কিত অনেক ইস্যুতে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
অবশেষে বিশ্ব সম্প্রদায়ের অপেক্ষার অবসান ঘটিয়ে মুখোমুখি বাইডেন পুতিন মেলালেন হাত। যে করমর্দন দেখতে এতদিন অপেক্ষায় ছিলেন দুই দেশের কোটি কোটি মানুষের পাশাপাশি গোটা বিশ্ববাসী। বুধবার স্থানীয় সময় সকাল 11টার কিছু পরে জেনেভার নির্ধারিত সম্মেলনস্থল ভিলা লা গ্রাঞ্জে শুরু হয় বহুল প্রতীক্ষিত ও আলোচিত এই শীর্ষ বৈঠক। দুদফায় প্রায় 4 ঘন্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে চলে আলোচনা। পরে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন না হলেও আলাদা সংবাদ সম্মেলনে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন দুই নেতা। পুতিন বলেন, বাইডেনের সঙ্গে তার কোনো ধরনের বিরোধ নেই। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই দেশই আন্তরিক বলেও জানান তিনি। আমাদের মধ্যে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। সত্যি কথা বলতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। বাইডেনের সঙ্গে আমার কোনো ধরনের বিরোধ নেই। পারমাণবিক স্থিতিশীলতায় আমাদের দুই দেশেরই দায়িত্ব রয়েছে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। এছাড়াও সাইবার নিরাপত্তায় দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদানেও একমত হয়েছি আমরা। এছাড়াও মস্কোয় বহিষ্কৃত মার্কিন কূটনীতিকদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে বলেও জানান পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। জো বাইডেনকে অত্যন্ত স্মার্ট, বিচক্ষণ এবং পরিমিত স্বভাবের অধিকারী বলেও অভিহিত করেন তিনি। পরে আলাদা সংবাদ সম্মেলন করেন বাইডেনও। বলেন, দুই দেশের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ থাকলেও বন্ধুত্বপূর্ণ পরিবেশেই বিতর্কিত নানা ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়েছে। President Putin and I had share a unique responsibility to manage the relationship between two powerful and proud countries. A relationship that has to be stable and predictable. And we should be able to cooperate where it's in our mutual interest. And where we have differences, I want President Putin to understand why I say what I say and why I do what I do. এছাড়াও কোভিড মোকাবিলা, জলবায়ুর পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সাইবার হামলা এবং সিরিয়া ইস্যুতেও দুদেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। অনয় কর্মকার, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই মিশন শেষে আজ ভোরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় ভোর 4টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভুঁইয়ারা। আপাতত সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন তারা। তবে কাতার থেকে আসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না, তাদের নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইন করবেন ফুটবলাররা। তবে দলের সঙ্গে থাকা বিদেশি স্টাফরা হোটেলে আইসোলেশনে থাকবেন। বাফুফে ঘোষিত ফিকচার অনুযায়ী 22 জুন থেকে পুনরায় লিগ শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এছাড়া দেশে ফেরার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের। ফ্রান্সে বিশ্বকাপের ফলাফল ছাপিয়ে দলগতভাবে অলিম্পিকের টিকিট সংগ্রহটাই মূল লক্ষ্য বাংলাদেশ রিকার্ভ আর্চারি দলের সদস্যদের। একের পর এক টিম হিসেবেও টোকিও মাতাতে চায় রোমান দিয়ার দল। তবে বৃষ্টির কারণে দেশে অনুশীলনের সুযোগ সেভাবে না মেলায় কিছুটা চিন্তিত আর্চাররা। যদিও প্রতিপক্ষ যেই আসুক নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য কিছু করতে মরিয়া তারা। মধ্যরাত, সবাই তখন ডুবেছিল গভীর ঘুমে। এর মাঝেই রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এ ব্যস্ততা বাড়ে সবার। সেখানে উপস্থিত বাংলাদেশ আর্চারি দলের সদস্যরা। হেতু বিশ্বকাপ স্ট্রেস 3-তে অংশ নিতে যেতে হবে ফ্রান্স। কদিন আগেই সুইজারল্যান্ড মাতিয়ে এসেছে এরা। দেশে ফিরে জানিয়েছিলেন ফ্রান্স থেকেও পদক আনতে চান দেশের মাটিতে। কিন্তু এবার যাওয়ার পথে যুক্ত হয়েছে নতুন লক্ষ্য। আর্চারি থেকে সরাসরি এককভাবে যে কোনো একজন যাবেন অলিম্পিকে, সেটা ঠিক হয়েছে অনেক আগেই। কারো নাম না বলা হলেও সেটা যে রোমান্সানা তা জানা আছে সবারই। কিন্তু আইফেল টাওয়ারের দেশে সুযোগ আছে দলগতভাবে টোকিওর টিকিট কাটার। তাই তো চ্যালেঞ্জটা এবার একটু বেশি। গত স্টেজে আমরা অনেক ভালো রেজাল্ট করেছি, তো আশা আছি যে এবারে লক্ষ্য হচ্ছে আমাদের অলিম্পিক কোয়ালিফাই নিয়ে টিম ইভেন্টে ছেলেদের এবং মেয়েদের। তো আশা করি ওই লক্ষ্যে যাচ্ছি যেন ইনশাল্লাহ আর একটা টিকিট আমরা জোগাড় করতে পারি টিম ইভেন্টে। কিন্তু সুইজারল্যান্ড থেকে ফিরে কোয়ারেন্টিন আর বৃষ্টির কবলে পড়ে অনুশীলনের সুযোগ মিলেছে কম। তার উপর টেস্ট 3-তে প্রতিপক্ষ অনেক শক্তিশালী আগের চেয়ে। তবে সেসব নিয়ে একেবারেই ভাবছেন না আর্চাররা। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে লড়তে চান নিজেদের সেরাটা দিয়ে। এর আগেও আমরা ভাবছিলাম যে দেশগুলো অনেকই সবাই স্ট্রং ছিল, তবু আমরা বিট করতে পারছি। তো মনের শক্তি এবং আমরা যদি আল্লাহর রহমতে সবকিছু করতে পারি নিজের বেস্টটা দিয়ে, তাহলে ইনশাআল্লাহ হয়তো বা সেই সব স্ট্রং প্রতিদ্বন্দ্বীকেও আমরা বিট করতে পারবো। ঝড় বৃষ্টি হোক আর যত বাতাস হোক, যতক্ষণ পর্যন্ত না টার্গেট ফেস দেখা যাবে ততক্ষণ আমাদের গেম কন্টিনিউ চলে।
তো আশা রাখি যে যতটুকু করেছি ততটুকুই আমাদের জন্য এনাফ। ফ্রান্সে আর্চারি বিশ্বকাপ স্টেজ 3-তে অংশ নিচ্ছে বিশ্বের 51টি দেশ, যেখানে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সীমান্ত জেলায় করোনার লাগামহীন সংক্রমণে তৃতীয় ঢেউয়ের শঙ্কা। লকডাউন বাস্তবায়নে সমন্বয়হীনতা বাড়াচ্ছে ঝুঁকি। হাসপাতালে চাপ কমাতে নমুনা পরীক্ষা বাড়ানোর তাগিদ। সরকারের আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে ঘরের মালিক হবে আরও 54,000 গৃহহীন পরিবার। মিলবে কর্মসংস্থানও। 20 জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতুর কাজ 95% শেষ। সার্বিক অগ্রগতি 85%। আগামী 31 অক্টোবরের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।